বিশ্বের যুদ্ধ, ইরান ইসরায়েলের যুদ্ধ এবং আমাদের ভারতে প্লেন দুর্ঘটনা, এই সব কিছুর মাঝে নতুন নতুন আজব আজব খবর আসছে। প্রথম যে খবরটি সেটি হচ্ছে প্রোমোটাররা তাদের প্রায় 43,400 করোড় 43,400 কোটি টাকার মতো তাদের স্টেক সেল করছে বিভিন্ন স্টকে, প্রায় 20টার ওভার স্টকে। এরপর এফডিআই তাদের ডাটা স্পেস করেছে, ডাটাতে প্রায় 96.5% ডাউন, 96% ক্র্যাশ ওভার দ্য ইয়ার, মানে এক বছরের মধ্যে। সো এফডিআই কি এবং প্রোমোটাররা কোন কোন শেয়ারে সেল করছে এবং আমাদের নিফটি ফিফটি চার্ট কি বলবে, পরবর্তীতে কি ডাইরেকশন যেতে পারে, এই যে এফডিআইটা পাবলিশ করলো, এই এফডিআইটার মানে কি এবং এই এফডিআইটা কি আমাদের ইকোনমিক ক্রাইসিসের একটা সংকেত হতে পারে, আমাদের যে জব ক্রাইসিস বা ইকোনমির ওপর ইম্প্যাক্ট, রুপির কি প্রভাব পড়তে পারে বা এভরিথিং। যেহেতু বাজার বন্ধ, সো মান্ডেতে কীরকম কী সিচুয়েশান থাকতে পারে এবং এই যে ডাটাগুলো পাবলিশ হচ্ছে, ডাটাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের কি ডিসিশান নেওয়া উচিত। সো ইচ অ্যান্ড এভরিথিং, অবশ্যই ডাটাগুলোকে ইগনোর করা যাবে না, ডাটাগুলো অবশ্যই ইম্পর্টেন্ট, এদের ভিত্তি রয়েছে বাজারে। প্রোমোটাররা সেল করছে মানে কি, প্রোমোটার মিন্স একটা কোম্পানির আসল ইনভেস্টর, অর্থাৎ যারা বেস লেভেল থেকে কোম্পানির সঙ্গে রয়েছে, যাদের কাছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট ইচ অ্যান্ড এভরি পুঙ্খানুপুঙ্খর তথ্য তাদের কাছে থাকে, তো তারা তাদের স্টেক এখানে দেখেন 43,000 করোড় সেল করেছে। এবার প্রোমোটাররা যে সেল করেছে তাদের কোন কোন স্টেক, যেমন এখানে প্রথম আসছে রাকেশ গাঙ্গুয়াল, ইন্ডিগোতে 5.72% স্টেক সেল করেছে, যার ভ্যালু 11,564 কোটি টাকা। দ্বিতীয় নম্বর ব্রিটিশ আমেরিকান টোবাকো, সেল 2.5%, আইটিসিতে তাদের সেল করেছে 12,927 কোটি। তারপর 3 নম্বর সিংটেল, সোল্ড করেছে 1.2% স্টেকস ইন ভারতী এয়ারটেল, যার ভ্যালু হচ্ছে 13,211 করোড়। তারপর নেক্সট সজ্জন জিন্দাল ফ্যামিলি ট্রাস্ট, সেল 2% স্টেক ইন জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার, ভ্যালু হচ্ছে 1210 কোটি। এরপর জেনারেল আটলান্টিক সোল্ড 10% স্টেকস কেফিন টেকনোলজিস, যার ভ্যালু 1790 কোটি টাকা, ওপেন মার্কেট ট্রানজ্যাকশন হয়েছে। এরপর নেক্সট হচ্ছে কি আমাদের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সেল 3.5 করোড় শেয়ার্স অফ এশিয়ান পেন্টস, রুপিস 2,201 কোটি টাকা। এরপর নেক্সট হচ্ছে আমাদের আদানি এন্টারপ্রাইজ, ওদের আদানি উইলমারের স্টেক সেল করেছে 44% স্টেকস, অ্যাপ্রক্সিমেটলি $2 বিলিয়ন। এবং এরপর এইখানে দেখেন আরও কত মেজর ব্লক ডিলস, মানে 20 তো বিগ অর্থাৎ লার্জ ক্যাপ, যেগুলোতে আমাদের সবার পরিচিত এবং যেগুলোতে প্রত্যেকেরই বা ইনভেস্টমেন্ট থাকে, না থাকলে নয়, মানে এমন টপ লিডার স্টকসগুলোতে তারা তাদের স্টেক সেল করছে। এরপর রাকেশ ঝুনঝুনওয়ালার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা, তিনিও সেল করেছেন 5.0% স্টেকস ইন দ্য গেমিং ফার্ম নাজারা টেকনোলজিস। ওকে, সো ওভারঅল যদি ভিউ দেখা যায়, তো এবার দেখেন প্রোমোটাররা যাদের তাদের যে স্টেক সেল করেছে না, প্রোমোটাররা মেনলি একটা যে ম্যাচুরিটি অ্যামাউন্ট বা নিজেদের পার্সোনাল ইউজ, এটার মানে এটা নাও হতে পারে যে কোনো একটা বড় ক্রাইসিস বা মেজর কোনো একটা ইকোনমিক ব্যাপার ঘটে গেছে, বাট সেরকম কোনো নিউজ বা এখনও সেরকম কোনো পর্যায়ে যায়নি। আবার তার পাশাপাশি আমি যাইনি বললেও পাশাপাশি যে নিউজগুলো এফডিআই নিউজ বা ইউএসএ 36 ট্রিলিয়ন অর্থাৎ 36, আমি ভিডিওটা বানিয়েছিলাম, $36 ট্রিলিয়ন যে ঘটনাটা, ইলন মাস্কের যে টুইট, সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। সো ওভারঅল যদি দেখি, তো ইন্ডিয়ান বাজারের যে গ্রাফ অর্থাৎ চার্ট, একটু অত্যাধিক ভ্যালুয়েশনস, বড় রিসার্চাররা বলছে যে অত্যাধিক ভ্যালুয়েশনস হয়ে গেছে, বা তারা যারা আগে ওল্ড ইনভেস্টার ছিল তারা একটু প্রফিট বুকিং করছে, এবং অনেকেই বলছেন যে 2008 এবং 2016 অর্থাৎ 8 বছর পর যে ক্রাইসিসগুলো আসে সেগুলোকে রিপিটেশনস হতে পারে। তো অনেক কনফিউশনস, তো আমি একটু সিম্পলিফাই করে বলে দিই, তো এত কিছু মাথা খারাপ করার প্রয়োজন নেই। আমি সিম্পলি কনক্লুশন অবশেষে বলবো কি করা উচিত। সো জাস্ট স্টে কানেক্টেড। ওকে, সো এবার আসি এফডিআই। এবার এফডিআইয়ের ফুল ফর্ম হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এবার এফডিআইয়ের থ্রু কি হয় জানেন তো, যারা বিদেশের যে সমস্ত ইনভেস্টর রয়েছে বা বিদেশের যে সমস্ত কোম্পানিরা রয়েছে না, তারা হচ্ছে যে ভারতে বিভিন্ন সেগমেন্ট অর্থাৎ রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন প্ল্যান্ট, ওকে, এই সমস্ততে তারা নিবেশ করে। সো সেটাকেই আমরা বলবো এফডিআই। এবার এফডিআই ফাইন্যান্সিয়াল ইয়ার 2025 এখানে দেখেন যে মানে রেটটা দেখাচ্ছে 353 মিলিয়ন, কিন্তু এটা আগের বছর অর্থাৎ 2024 সালে প্রায় 28.4 বিলিয়ন, ওকে, 28.4 বিলিয়ন থেকে হয়ে গেছে মাত্র 353 মিলিয়ন, মানে
কোটি থেকে হয়ে গেছে লাখে। বুঝতে পারছেন তো? এই যে গ্রাফটা দেখেন একদম এরকম ছিল, পট করে ফটাস করে ডাউন হয়ে গেল, মানে 96.5%। তাহলে কি এফআইরা আমাদের ভারতের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছে, বা আমাদের ইকোনমির ওপর থেকে তাদের ভরসা নেই? এবার অনেক রকম কনফিউশনস থাকে। ওকে, সো অনেকে এটাও বলছেন যে এফআইরা অর্থাৎ বড় বড় ইনভেস্টাররা তাদের যে ম্যাচুরিটি অ্যামাউন্ট সেটাকে প্রফিট বুকিং করছেন, বা তাদের অন্য কোনো সেগমেন্টে যাওয়ার ইচ্ছে, এরকম কিছু কনক্লুশনস পরে পরে আমি বলবো। ওকে, সো এটা হচ্ছে বিষয়। এবার দেখে নিই যে নেট এফডিআইটা কি। এবার এফডিআই হচ্ছে যে মেনলি ওই কত টাকা মানে ওই যে তারা যে বিদেশ থেকে আমাদের ভারতে ইনভেস্টমেন্ট করছে সেটাকেই বলছি আমরা এফডিআই। এরপর আসছে নেট এফডিআই। এবার নেট এফডিআই হচ্ছে যে টোটাল ইনফ্লো মাইনাস টোটাল আউটফ্লো। এটার মানে কি বলুন তো? মানে যেটুকু অর্থাৎ কত টাকাটা ভেতরে আসছে আর কত টাকাটা বাইরে যাচ্ছে। এখানটা এক্সাম্পল, যদি $150 বিদেশ থেকে ভারতে আসে আর ভারত থেকে যদি $50 মিলিয়ন যদি বেরিয়ে যায়, তাহলে নেট হবে যে 50, অর্থাৎ ভারতে থাকছে টোটাল 50। সো সেই যে রেটটা সেটাকে বলা হচ্ছে নেট এফডিআই। অর্থাৎ টাকা তো আদান প্রদান অবশ্যই হচ্ছে, কেউ কিনছে কেউ বেচছে, এবার কতটুকু ভারতে থাকছে সেইটার রেশিওই হচ্ছে যে নেট এফডিআই। আর সেই রেশিওটাই হচ্ছে মাত্র 353 মিলিয়ন, অর্থাৎ বা বিদেশের যে ইনভেস্টার বা কোম্পানি তাদের মাত্র $353 মিলিয়ন কিন্তু ভারতে এখন রয়েছে। এর পরিমাণ হট করে বেড়ে যেতেও পারে, বাট ডাটা অনুযায়ী এখন ফাইন্যান্সিয়াল ইয়ারে এই পরিস্থিতি। এইবার আরেকটা বিষয় কি জানেন তো? এই যে এফডিআই রেশিও কমে গেছে মানে এইটা নয় যে আমাদের ইকোনমিক ক্রাইসিস বা ইকোনমি একদম ধসে গেছে, এরকম কোনো বিষয় নয়। কারণ ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 থেকে 2025-এর মধ্যে যেটা আউটফ্লো হয়েছে না, প্রায় $49 বিলিয়ন বেড়েছে। এবার এটা কীভাবে বেড়ে গেল? এবার আরেকটা বিষয় যে ওএফডিআই হয়েছে, মানে আমাদের যে ভারতের বড় বড় এন্টারপ্রেনিয়র যেমন মুকেশ আম্বানি বা আদানি বা টাটা, এরা কি করেছে, এরা তাদের টাকা প্রায় ওই এফডিআইয়ের যে সমান টাকা, মানে আমি বলতে যাচ্ছি $29 বিলিয়ন, তারা কিন্তু ভারত থেকে বিদেশে তাদের বিভিন্ন স্টার্টআপ, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ইনস্টিটিউট তারা সেখানে ওপেন করছে। সো টাকার পরিমাণটা কিন্তু সেম। সো এটাকে আমরা একটা পজিটিভ সাইন হিসেবে বলতে পারি, কারণ ভারত দিন দিন নিজেকে ইমপ্রুভ করছে, দিন দিন নিজের ব্যবসা গ্লোবালি করার চেষ্টা করছে। সো এটা একটা ভালো দিক ভারতের পক্ষে। ওকে, সো ভারতের পক্ষেও কিন্তু এটা ভালো দিক। আরেকটা বিষয়, এই এফডিআইয়ের পাশাপাশি এফডিআই ইনফ্লো দেখেন 81.04 বিলিয়ন কিন্তু আগের থেকে 14% বেড়েছে। এবার এই যে এফডিআই ইনফ্লো, এটা হচ্ছে যারা এফআইআই, আপনারা দেখেন না প্রতিদিন এফআইআই ডিআই যে ডাটাগুলো এত কিনেছে এত বেচেছে মানে বিক্রি করেছে, সেই ডাটা অনুযায়ী, অর্থাৎ যারা শেয়ার বাজার বা স্টকস এই সমস্ত। আর এই যে এফডিআই, এটা মিনস হচ্ছে যে শেয়ার বাজারের মধ্যে এর মধ্যে ইনক্লুড রয়েছে কোম্পানি, এর মধ্যে ইনক্লুড রয়েছে বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাব কোম্পানিজ, এই সমস্ত প্রত্যেকটা মিলে এফডিআই। আর এই যে ফিসকাল ইয়ার এই যে ডাটাটা, এটা হচ্ছে যে শেয়ার বাজারের মধ্যে যে এফআইআই নিবেশ করতে আসে অর্থাৎ ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার, তারাও কিন্তু তাদের ইনফ্লো কিন্তু এখানে বাড়িয়েছে। অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাটাটা মিসকনসেপ্ট হয়েছে, বাট এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফরেন ইনভেস্টাররা কিন্তু এখানে দেশে আসছে। এইবার আরেকটা বিষয়, যে নেট এফডিআই যদি সবসময় নেগেটিভ বা পজিটিভ যদি থাকে না, সেখানে কি হয় একটা ইম্প্যাক্ট, যে রুপির অর্থাৎ আমাদের যে আইএনআর তার পতন হতে পারে, বা কারেন্সি সেইখানে রিজার্ভ আসবে। আর ফরেক্স যদি রিজার্ভ যদি ইম্প্যাক্ট হয়, সেখানে জব ক্রিয়েশন বা ফান্ডিং বা টেকনোলজি এই সমস্ত ইম্প্যাক্ট কিন্তু পড়ে। সো এইটা হচ্ছে বিষয়। সো ওভারঅল কিন্তু ডাটা 50-50 চান, অর্থাৎ না আমি খারাপ বলতে পারবো না আমি ভালো বলতে পারবো। এদিকে দেখছি যে ফরেন ইনস্টিটিউটরা মানে ইনভেস্টররা তারা শেয়ার বাজারের প্রতি নিবেশ করার চেষ্টা করছে, বাট কিছু কিছু সময় সেলিং প্রেশার আবার আমাদের ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে, বাট তারাও কিন্তু ডাটা হিসাবে কিন্তু তারা পয়সা নিয়ে আসছে। আর দেখা যাচ্ছে যে যারা ওল্ড ইনভেস্টার ছিল তারা তাদের প্রফিট বুকিং করছে, তারা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং হাবকে ভারত থেকে সরিয়ে বিদেশে ট্রান্সফার করছে। সো একটা কনফিউশনস ডাটা, ওভারঅল একটা কনফিউশন ডাটা। সো তার জন্য আমাদের কী করতে হবে না, আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তাদের গভর্নমেন্টকে একটু স্টেপ নিতে হবে, গভর্নমেন্টকে তাদের পলিসি স্টেবল করতে হবে, ইনভেস্টারদের বোঝাতে হবে যে আমাদের ইকোনমি স্ট্রং। অবশ্যই তারা যদি প্রফিট বুকিং করে আমাদের ভারতে, তাহলে আমাদের ভারত ইকোনমি অর্থাৎ আমাদের ইন্ডিয়ান ইকোনমি তাদেরকে প্রফিট করে দিয়েছে, তারা প্রফিট পেয়েছে। ওকে, সো এইটা হচ্ছে বিষয়। আরেকটা বিষয় যে ভারতের যেটা হচ্ছে মেন ব্যাপার, এখানে একটা জিনিস দেখায় যে দেখেন অটোমেটিক রুট অ্যান্ড গভর্নমেন্ট রুট। সো অটোমেটিক রুটের মধ্যে পড়ে যে ফাইন্যান্সিয়াল, রিয়েল এস্টেট, ফিনটেক এই সমস্ত সেক্টর, ম্যানুফ্যাকচারিং।
এই সমস্ত সেক্টরে ইনভেস্টররা ডাইরেক্ট নিবেশ করতে পারে, কোনো গভর্নমেন্টের পারমিশন দরকার নেই। আর গভর্নমেন্টের রুট যে পারমিশন দরকার সেইখানে ট্যাক্সেশন মানে অনেক রকম পলিসি, তার জন্য না ফরেন ইনভেস্টরদের হতাশাপূর্ণ হতে হয়। সেটাও একটা রিজন হতে পারে যে আমাদের একটা নেগেটিভ ভাব ইন্ডিয়ান বাজারে বা ইন্ডিয়ান ইকোনমিতে বা জবের ক্ষেত্রে, এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা নেগেটিভ ভাব দেখা যেতে পারে। সো এটা হচ্ছে কনক্লুশনস। সো ওভারঅল এফআইআর যদি দেশ ছেড়ে চলে যায় তখন কি হয়, তাদের মধ্যে একটা কি একটা কান্ট্রি আনস্টেবল, বা একটা ভারত যে পয়সা বানিয়ে দিচ্ছে না, বা একটা সেফ এক্সিট তারা পাচ্ছে না, বা সেরকম একটা অর্থ তারা রিটার্ন করতে পারছে না, সেটাও একটা কনফিউশন ব্যাপার থেকে যায়। সো গ্লোবালি আমি যদি দেখি, গ্লোবালি কিন্তু ইন্ডিয়ার জিডিপি হোক বা ইনফ্লেশনের দিক থেকে গ্লোবালি কিন্তু একটা রাফলি ডাটা কিন্তু পজিটিভ, বাট ভেতরে কোথাও না কোথাও একটা খামতি দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইকোনমিতে, যেখানে ফরেন ইনভেস্টাররা কিন্তু আশাহারা, অর্থাৎ তারা আসছে চলে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। এক্ষুনি একটা খারাপ, এক্ষুনি একটা ভালোই যাচ্ছে। যেমন এপ্রিলে ফরেনরা খুব বেঁচেই যাচ্ছিলো, আবার মাঝে ফরেনরা কিনলো, আবার বেঁচে যাচ্ছে। সো এরকম একটা কন্ডিশন। সো স্টেবল ইকোনমি আমাদের করতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতের প্রবলেম। ওকে, সো দেখা যাক আমাদের গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেয়। যেহেতু আমাদের সীতারামন এইবার একটু এটা ট্যাক্সটা ঠিক করলো, আশা করি পরপর এই সমস্ত দিকগুলো তারা নজর দেবে। এবং এই সমস্ত ডাটা কিন্তু ভালো নয়, এই সমস্ত ডাটা কিন্তু অবশ্যই একটা চিন্তার বিষয় করে ফেলে ইনভেস্টর হোক বা ট্রেডার হোক। ট্রেডারদের তো ভালোই হবে, বিকজ তারা তো ট্রেড করবে, বাট যারা ইনভেস্টার তাদের কিন্তু এই দেখেন প্রিভিয়াস দিনে খুব পড়েছে। সো এই সমস্ত নিউজের জন্যই মেনলি বাজারে একটা ইম্প্যাক্ট আসে। যে বাজার মিনস কি, ওভারঅল দেশের ট্রেডিং কনসেপ্ট, মানে ইম্পোর্ট আর এক্সপোর্টের উপর যে প্রভাব, বা ওভারঅল যে নিউজ, বা মানে প্রত্যেক কিছু মিলেই তো ভারতের বাজার। ওকে, সেই ভারত বা বিদেশের সব কিছুই কিন্তু একে অপর প্রভাব পড়ে। ওকে, সো এইবার আমি একটু চার্ট দেখে নেব। সো চার্ট নিফটির এখন যে এটাই যে গাপ ডাউন হয়েছিল এবং ওই নিউজগুলোর কারণেই। এবার যদি নিফটির চার্ট আপনাদের এক্সপ্লেন করে না, আমি প্রত্যেক কিছু ভালো করে পুছে দিই, তো আপনি ভালো একটা ট্রেন্ড লাইনের মধ্য দিয়ে যাচ্ছে। এবার না আমি সিম্পলি কি করব, আমি দেখেন আমি সিম্পলে বোঝানোর চেষ্টা করছি। ওকে, সো 2020 সালের পর বাজার যে ওপরে উঠেছিল সেইটা আমি এখান থেকে হাই মেজারমেন্ট করব, এবং এরপর সিম্পলি এইখান থেকে এইটুকু আমি পেস্ট করবো। দেখেন একদম পুরো পারফেক্ট ডাটা, এই দেখেন একদম পুরো পারফেক্ট লেভেল। এইখান থেকে কিন্তু বাজার নিচের দিকে এসেছে। আমি এখানে সাপ্লাই মেজারমেন্ট করব, 2020 সালের যে ফলটা করেছে সেই সাপ্লাইটা মেজারমেন্ট করব। এইবার আমি এইটাকে এইখানে এসে পেস্ট করব। দেখেন একদম এই দেখেন পুরো একদম ডাটা বেড়ে গেল না পারফেক্টলি। এই দেখেন পুরো পারফেক্ট ডাটা এখানে আমি দেখতে পাচ্ছি যে বাজার এই জায়গা থেকে ঠিক রিভার্সাল বাজার করেছে। সো এইবার এখন যে সিচুয়েশানস, অনেকে কি বলতে পারেন আমি একটু দেখিয়ে দিই। অনেকে বলতে পারেন যে এম প্যাটার্ন হচ্ছে, এখানে আমি একটু যদি ভালো করে আঁকার চেষ্টা করি, এখানে একটা এম প্যাটার্ন হচ্ছে। অনেকে এটাও বলতে পারেন, ওকে আমি এটাও মেনে নেব, অবশ্যই আমি মেনে নেব। বাট যখন এখানে সাপ্লাইটা পূরণ হয়ে গেছে, সাপ্লাই এখানে কিন্তু কমপ্লিট, যদি বাজারকে ফল করতেই হতো, সো বাজারকে কি করতে হতো না, তারপর থেকে কিন্তু ফল, অর্থাৎ এই লেভেল থেকে যে বাজার রিভার্সাল করেছে না, এইটা একটা স্ট্রং সাইন যে হট করে কিন্তু বাজার ঝুঁকেগা নেই। সো যদি বাজারকে তখনই ফল করতে হতো, তখনই কিন্তু বাজার কন্টিনিউ করতে পারতো টুয়ার্ডস এই 16,000 বা 16,000-এর মতো কিন্তু বাজার পড়তে পারতো। বাট যেহেতু বাজার এইখান থেকে রিভার্সালস করেছে, সো সেই হিসাবে এরপরে নেক্সট স্টেপস কী হতে পারে। ওকে, নেক্সট স্টেপস কী হতে পারে, যদি আমি নেক্সট স্টেপস এর কথা বলি, সো এখানে কিন্তু সাপ্লাইটা না একটু হাফ হওয়ার সম্ভাবনা। আর যদি এখানে সাপ্লাই হাফ হয়ে যায়, তারপর কিন্তু আমরা এখানে ডিমান্ড একদম ডবল দেখতে পাবো, অর্থাৎ এখানে কিন্তু ডিমান্ড ডবল দেখতে পাবো, যেটা আমাদের 28 থেকে 30 পর্যন্ত যেতে পারে। সো এইটা আমার পসিবিলিটি। সবাই তো বলছে নেগেটিভ, বাট আমার কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে চার্ট দেখে বা মানে চার্টের যে স্ট্রাকচার দেখে যে বাজার কিন্তু ঝুঁকবে না। ওকে, সো আমি আরেকটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সো এইবার দেখেন এই যে চার্টের এই যে পয়েন্টটা না, অর্থাৎ বাজার এইখান থেকে নিচের দিকে এসেছিল, মানে একটা কারেকশন মতন করেছে। সো আমার কোথাও ধারণা এই যে টোটাল ট্রেন্ড, মানে এই যে টোটাল ট্রেন্ড, এর যে 50% যে এরিয়া, অর্থাৎ কাইন্ড অফ 23,600 থেকে 23,400, এই লেভেলের কাছ থেকে বাজার কিন্তু এখান থেকে রিভার্সালস করতে পারে। সো এইখান থেকে যদি এইটা যদি সাপ্লাই যদি এখানে হাফ হয়, তারপর কিন্তু ডিমান্ড কিন্তু ডবল হয়ে যাবে, আর সেটা কিন্তু অনেকটা বড় আমাদের র্যালি দিতে পারে। সো এইটা হচ্ছে 50-50 চান্সেস। সো বাজার আলটিমেট বাজারের উপর আমরা কেউ নয়, বাজার নেক্সট স্টেপস কী করবো আমরা কেউ জানি না, বাট এটা হচ্ছে আমার স্ট্রাকচারের পসিবিলিটিস। আরেকটা বিষয়, আমি কিছু সাইন দেখতে পাচ্ছি। এবার দেখেন
এই যে এইরকম ক্যান্ডেল না, ঠিক বাজার এইরকম ক্যান্ডেল যদি এইখানে যদি ফর্ম করে বাস তাহলে তো হয়েই গেল। এইখানে আমরা চোখ বুজে নিবেশ করেই ফেলবো, বাস এইখান থেকে কিন্তু বাজার ওপরে যাওয়া চলে যাবে। এবার বলি যে ড্রব্যাক কী হতে পারে, যদি বাজার এই লেভেলটাকেও ব্রেক ডাউন করে তারপর কিন্তু এইটা আবার নিচে চলে আসবে এবং যেটা আমরা 20,500 পর্যন্ত কিন্তু বাজার এখানে যেতে পারে। সো 20,500 হবে এর নেক্সট পয়েন্ট। সো মেজারমেন্ট করছি না, আর টাইম বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য আমি বলে দিলাম জাস্ট, যদি 24,600-400 থেকে যদি বাজার রিভার্সাল না করে এবং রিভার্সালের সময় অবশ্যই বাজারকে এরকমটা লাল ক্যান্ডেল ক্রিয়েট করতে হবে। এই যদি এরকম যদি না ক্রিয়েট করে তারপর কিন্তু আমরা 20,500 দেখতে পারবো। সো এটা হচ্ছে নিফটি ফিফটি, এটা ছোট্টখাটো অ্যানালিসিস, এরপর আরও অবশ্যই ভিডিও আসবে। সো স্টে কানেক্টেড থাকুন এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট জানার জন্য। সো থ্যাংক ইউ অল।